ফার্স্ট যেই ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। তো ওনার এখনও রাজবাড়ী সদর যেই উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সব কিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল ওই লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই, আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। যখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া, তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেব। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। তো উনি অবাক হলেন, কী ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচণ্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আর আমরা জানি কালবৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তো যার এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল। বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই, ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যেই রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল এবং এখনও বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করব। তো রাসেল ভাই, ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরও ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন, ওনার হাতে কিন্তু টর্চ ছিল। ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় ডাঙায় উঠে আসে। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল,
কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কী ব্যাপার জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ভরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। আসল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচণ্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যেই ব্যাগটা মাছের ব্যাগটা ছিল সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানিছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানর্মাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। রাসেল ভাই এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পরে ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে সবাই, ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন। ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কী ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে এই ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো বা কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বলল কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়।
তখন স্বাভাবিকভাবে রাসেল ভাই গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোনো অঞ্চলে খাটাস, কোনো অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা তার থেকে আরও 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন রাসেল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে পাওয়া গেছে, তো ওনাকে বললেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওইটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনা চামড়া। তখন বলে যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসছেন, বলছেন যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তারান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পরে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচণ্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচণ্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানর্মাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে।
কিন্তু জঙ্গলের রাসেল ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো, এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা। এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। কিন্তু রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে, এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন, ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিচ্ছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনও ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্টভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনও দেখেন। এখনও ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনও ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবির হোসেন। ওনার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের গোকুলখালী গ্রামে। ঘটনাটি যখন ঘটে সময়টা 2021 সালের মে মাস। ওই সময়টা তো গরম পড়ে যায়, আর গ্রাম অঞ্চলে লোডশেডিং এর সমস্যা একটু বেশি থাকে। সন্ধ্যার পরে অধিকাংশ সময় ইলেকট্রিসিটি থাকতো না, এমনকি গভীর রাত্রেও বিদ্যুৎ চলে যেত। এই ধরনের সমস্যা যখন হতো, ঘুম আসতো না, তখন ওনারা বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে বাসার থেকে একটু দূরে একটা মাচা রয়েছে, বাঁশ দিয়ে তৈরি একটা বসার জায়গা। তো এখানে বসে ওনারা গল্প করেন। অনেক সময় দেখি না যে চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় গাছের নিচে মাচা তৈরি করা থাকে, এখন তো এগুলো খুব একটা দেখা যায় না, তবে একটা সময় এগুলো অনেক দেখা যেত, এখন অনেকটা কমে গেছে, এখন গ্রাম অঞ্চলে এগুলো বেশি দেখা যায় আর কি। তো ওনারা এরকম একটা মাচায় বসে বেশ কয়েকজন বন্ধু মিলে গল্প করছেন। রাত প্রায় 12টা বেজে গেছে, এমন সময় ইলেকট্রিসিটি চলে আসছে। তখন ওনারা যে যার বাসায় চলে যাবেন, কিন্তু রিজভি আর হজরত এই দুইজন বন্ধু ওনারা রয়ে যান। ওদের একটা অন্য প্ল্যান ছিল, যেটা এই দুইজন অন্যদের সাথে শেয়ার করেনি। সেটা হচ্ছে কাছাকাছি একটা বাগান ছিল যেটা হজরতের বাড়ির কাছে, সেই বাগানে আম পাড়তে যাবে। আম পাড়া বলতে আম চুরি করতে যাবে, এই আর কি। তো যে ভাবনা সেই কাজ, ওনারা তো বাসায় চলে আসছেন, মানে অন্য যারা ছিলেন, এই যে আবির ভাই বা আরো যে কয়েকজন ছিলেন, কিন্তু এই যে দুইজন রিজভি আর হজরত, এনারা কিন্তু আম বাগানে গিয়েছেন। রাত তখন প্রায় 1টার কাছাকাছি বাজে। তো আম বাগানের বর্ণনাটা একটু দেই। মেহেরপুর থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা, তো এই রাস্তার বাম পাশে একটা সাইড রাস্তা নেমে গেছে, সেটা ওনাদের গ্রামের রাস্তা, অর্থাৎ এই যে গোকুলখালী গ্রামের রাস্তা। এই রাস্তার বা এই গ্রামের মাঝখান দিয়ে অন্য 2টা গ্রামে যাওয়ার কিন্তু রাস্তা রয়েছে।
আর ওই রাস্তার ডান পাশেও ঘর বাড়ি রয়েছে। ডান পাশের বাড়ি ঘরের যেই জায়গাগুলো রয়েছে ওখানকার এক পাশে একটা ছোট খাল রয়েছে, আর ওই দিকটাতেই বড় বড় কয়েকটা আমবাগান রয়েছে, চাষের জমিও রয়েছে। মূলত এই আমবাগানে রিজভি আর হজরত আম পাড়তে গিয়েছিল। তো ওরা দুজন আমবাগানে গিয়েছে। রিজভি হজরতকে বলছে, তুই গাছের নিচে দাঁড়া, আমি গাছে উঠে তোর কাছে আম দেব, তুই আমগুলো কুড়াবি, এরপর আমরা আম নিয়ে চলে যাব। তো রিজভি কোনো সমস্যা ছাড়াই গাছে উঠেছে। রিজভি ওর ফোনের স্ক্রিনের আলো অল্প করে দিয়ে আম পাড়ছে। আলো বেশি দেয়নি, কারণ বাগানের আশেপাশে বেশ কয়েকটা বাড়ি আছে, কেউ যদি দেখে ফেলে, এই জন্য। তো রিজভি ওর মনের মতো পাকা আমগুলো বেছে বেছে পাড়ছে আর হজরতকে দিচ্ছে। নিচে হজরত তো আছেই আমগুলো ধরার জন্য, গুছিয়ে রাখার জন্য। তো হজরত ওই আমগুলো এক জায়গায় রেখে দিচ্ছে গুছিয়ে। এদিকে এই হজরতের কাছেও তো ফোন ছিল, ফোনটা আবার কি করেছে, ওই এক পাশে রেখে দিয়েছে। আম বেশ কিছু দেওয়ার পর যখন দেখা গেল রিজভি আম এখন দিতে পারছে না, বলতে আম দেওয়ার ক্ষেত্রে একটু বিরতি নিচ্ছে, হয়তো আম খুঁজছে, তখন চিন্তা করলো দেখি আমি আমার ফোনটা একটু অন করি। এই চিন্তা করে ফোনটা হাতে নিয়েছে। তো হাতে নিয়ে তখনও কিন্তু ফোনের আলো জ্বালায় নাই। হঠাৎ করে তার চোখ যায় একটা সাইডে। সে একটা ভয়ঙ্কর জিনিস দেখে। সে দেখে 2 থেকে 2.5 ফুট উচ্চতার একটা মানুষের মতো অবয়ব, সাদা আলখেল্লা টাইপের কিছু পরা, চোখগুলো লাল টকটক করছে, মাটি থেকে প্রায় 1 হাত উপরে দৌড়াদৌড়ি করছে। আমরা মাটিতে দৌড়াদৌড়ি করলে যেরকমটা হয় মনে হচ্ছে ও মাটিতেই দৌড়াদৌড়ি করছে, কিন্তু সে 1 হাত উপরে রয়েছে। সে যে বাতাসে ভেসে রয়েছে এটা মনে হচ্ছে না, সে মনে হচ্ছে সে দিব্যি দৌড়াদৌড়ি করছে, এমন একটা অবস্থা। তো এই জিনিসটা যখন দেখে এই হজরত তো বুঝতে পারে ঘটনাটা কি। সে তখন কথাও বলতে পারছে না, নড়াচড়াও করতে পারছে না, সে একভাবে দেখছে। ওইদিকে রিজভি গাছের উপর থেকে আম পেড়ে পেড়ে নিচে ফেলছে। আম যে মাটিতে পড়ছে সেই শব্দও শুনতে পারছে উপর থেকে রিজভি, কিন্তু হজরত কিন্তু কথা বলা বা নড়াচড়া কিছুই করতে পারছে না। এতক্ষণে হয় কি, এই যে অবয়বটা প্রথমে দৌড়াদৌড়ি করছিল একটা, এইটা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এরকম হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। আর এগুলো সবই কিন্তু উচ্চতায় একই রকম, 2 থেকে 2.5 ফুট, সাদা টাইপের আলখেল্লা পরা, আর সবগুলোই মাটি থেকে প্রায় 1 হাত উপরে দৌড়াদৌড়ি করছে। আর এগুলোর চোখগুলো লাল টকটকে, মনে হচ্ছে এগুলো জ্বলছে। তবে চোখের মধ্যে যে মণি রয়েছে, কালো মণি, এটাও বোঝা যাচ্ছে। হঠাৎ করে হয় কি, এই অবয়বগুলো তাদের দৌড়াদৌড়ি করা বাদ দিয়ে সবগুলো এই হজরতের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে এতক্ষণ ওরা খেয়াল করে নাই, এখন খেয়াল করেছে যে ওদেরকে কেউ দেখছে। আর তখন এই অবয়বগুলো আস্তে আস্তে হজরতের দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে হজরত কোনো কথাও বলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। এই অবয়বগুলো যখন হজরতের প্রায় কাছাকাছি চলে এসেছে, আল্লাহর কি ইশারা, তখনই রিজভি গাছ থেকে নেমে পড়েছে। রিজভির আম পাড়া হয়ে গেছে ততক্ষণে, সে গাছ থেকে নেমে পড়েছে। নেমে কিন্তু ওই অবয়বগুলোকে সে দেখেনি। গাছ থেকে নেমে হজরতের কাছে গিয়ে আস্তে আস্তে বলছে, কিরে আম সব ঠিকঠাক মতো কুড়িয়েছিস? এখনো দেখি এলোমেলো ভাবে কিছু পড়ে আছে আর কি। এগুলো বলতে বলতে হজরতের দিকে এগিয়ে এসে যখন হজরতকে টাচ করেছে, তখন হজরত প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। রিজভি বুঝতে পারে নিশ্চয়ই হজরত ভয়ঙ্কর কিছু দেখেছে। কিসের কি আম? আম ওখানে রেখে হজরতকে পাজা করে কোলে নিয়ে দৌড় দেয়। রিজভি কিন্তু বয়সে কম হলেও উচ্চতা তখন তার 6 ফুট 1 ইঞ্চি, মানে সে ছোটবেলা থেকেই লম্বা আর কি। তো শক্তিও তো গায়ে মাশাল্লাহ আছে, কিছু একটা তো বুঝতে পেরেছিল রিজভি, যদিও বা সে দেখেনি। সে হজরতকে পাজা করে তুলে নিয়ে তো দৌড় দিয়েছে। আর হজরতের বাড়িও খুব বেশি দূরে ছিল না, ওখান থেকে 3 থেকে 4 মিনিটের রাস্তা হয়তো বা হবে। তো দ্রুত সেখানে চলে আসে। রাত তখন 2টার মতো বাজে। সে রাতে হজরতদের বাড়ির উঠোনে এসে ডাকাডাকি করতে থাকে। হজরতের মা বাবা, অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিল আশেপাশে, যাদের ঘর বাড়ি, তারাও তো চলে আসে। এসে দেখে যে হজরতকে উঠোনে বসিয়ে রেখে ধরে রেখেছে রিজভি। তখন সবাই বলতে থাকে যে কি হয়েছে, কি হয়েছে। বোঝা গেল যে হজরত অজ্ঞান হয়ে আছে।
চোখে মুখে পানি দেওয়া হয়, দোয়া কালাম করে ফু দেওয়া হয়। অনেকক্ষণ পর হযরতের জ্ঞান ফেরে। এখন রিজভী তো আর বলতে পারে না যে কি হয়েছে, ও তো কিছু দেখে নাই। হযরতের যখন জ্ঞান ফেরে তখন হযরত খুলে বলে যে আসলে সে কি দেখেছে। তো এই ঘটনার পর তো সবাই তাকে খুব বকাঝকা করে আম চুরি করতে যাওয়ার জন্য, আর এরকম একটা বিপদে পড়ে গেছে, কেন ওখানে গেল রাতের বেলা। তো যাই হোক, এরপরে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, উনি এসে ঝাড়ফুঁক করে দেন। হযরত মোটামুটি 4 থেকে 5 দিন জ্বরে ভুগেছিল, হালকা জ্বর, এরপর আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। ঘটনা কিন্তু এখানে শেষ না। এই ঘটনার পরের অংশ, এটা আবির ভাইও কিছুটা প্রত্যক্ষ করেছিলেন। তো এই যে আবির ভাই, তারপরে এই যে রিজভী, হযরত, আরো বেশ কয়েকজন সম্পর্কে মামা হয় একজন ইমরান মামা। তো ওনারা এরকম এক সন্ধ্যার পর, ইলেকট্রিসিটি নাই, ওই মাচায় বসে আছেন। হঠাৎ করে ওনাদের ভেতর থেকে একজন বলে ওঠে, এই আজকে আমরা পিকনিক করি। তখন অন্যরা বলতেছে, না, এই হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিয়ে পিকনিক হয় না, আগে থেকেই অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। তো এক কাজ করি, পিকনিক না, আমরা পেঁয়াজু আর বেগুনি ভাজি, বাসা থেকে কড়াই নিয়ে আসবো, আর আশেপাশে শুকনো খড়ি তো আছেই, এগুলোতে পেঁয়াজ আর বেগুনি ভাজবো। আর কারো কারো বাসায় তো লবণ, হলুদ, বেসন, যেগুলা এই ধরনের ভাজাভাজির জন্য লাগে আর কি, সেগুলো ছিল। তো ওনারা নিয়ে আসবেন, কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যে পেঁয়াজ তো বাড়িতে আছে, বেগুন তো নাও থাকতে পারে। এখন বেগুন যে চাইবে বাসায়, তো জিজ্ঞেস করবে কি করবি, এত রাতের বেলা কেউ কি বেগুন ভাজে নাকি? তখন কি জবাব দেবে? এটা সমাধানও তারা বের করে ফেলেন যে বাসায় তো আর বেগুন যাওয়ার দরকার নাই, বেগুনের ক্ষেতই তো রয়েছে কাছে, সেখান থেকে চুরি করে নিয়ে আসি, চাও চাওয়ের দরকার নেই। তো এটাই সিদ্ধান্ত হয়। রাত তখন খুব যে বেশি বাজে তা না, 8:30টার মতো বাজে। মানে প্রথম ঘটনা কিন্তু কয়েকদিন পরের ঘটনা, কয়েকদিন পরে বলতে যখন হযরত সুস্থ হয়ে যায় এর পরের ঘটনা আর কি। তো এই যে মাঠে গিয়ে যে বেগুন চুরি করা হবে, এটাতে অবশ্য হযরত রাজি হচ্ছিল না, কারণ ও ওদিকে দেখতে চাচ্ছিল না আর কি। তো এই যে আবির ভাই যাবে, ইমরান মামা যাবে, হযরত যাবে, ওদিকে রিজভী বা অন্যান্যরা আনুষঙ্গিক অন্য জিনিস নিয়ে আসবে। এখন হযরত একা বসে থাকবে, এটা অবশ্য এই ইমরান মামা বা আবির ভাই ওনারা চাচ্ছিলেন না। হযরত যেতে না চাইলেও একরকম জোর করেই তাদের সাথে নিয়ে যাওয়া হলো আর কি। তো ওনারা ঠিকঠাক মতো বেগুন ক্ষেত থেকে বেগুন তুললেন, এরপর ওনারা জমির আইল দিয়ে এক এক করে হেঁটে আসছেন। এক এক করে বলতে একজনের পিছনে আরেকজন, এইভাবে, কারণ আইল দিয়ে কিন্তু পাশাপাশি দুজন হাঁটা যায় না, আইল খুব চাপা একটা রাস্তা আর কি, রাস্তাও বলা যাবে না, এটা আসলে দুইটা জমির সীমানা। তো প্রথমে আছেন এই আবির ভাই, পরে ইমরান মামা, এরপরে এই হযরত। তো ওনারা তো হেঁটে হেঁটে আসছেন। তো কিছুটা পথ আসার পর এই আবির ভাই ইমরান মামাকে বলছেন যে মামা, ওই হযরতের তো এর আগে একটা সমস্যা হয়েছিল, ওর হাত ধরে ধরে নিয়ে আসেন। এটা বলা মাত্র ইমরান মামা হযরতের হাত ধরার জন্য যখন পেছন দিকে তাকিয়েছেন, দেখেন হযরত নাই। ইমরান মামা ভেবেছেন হযরতের হয়তোবা জল প্রয়োগ করার দরকার পড়েছে, এই জন্য একটু পিছনে পড়ে গেছে। ওনারা আবার পেছন দিকে খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে খানিকটা পথ এগিয়েছেন, কিন্তু হযরতকে আর দেখতে পান না। এরপর তো হযরতকে ডাকাডাকি করছেন, এই হযরত, এই হযরত, তুই কোথায়? কিন্তু ওরা কোনো উত্তর পাচ্ছে না, আবার বেশি জোরেও ডাকতে পারছে না, কারণ হচ্ছে ওনারা তো গিয়েছেন বেগুন চুরি করতে। রাতের বেলা চিল্লাচিল্লি করবেন, আশেপাশের লোকজন তো বুঝে যাবে, তখন জিজ্ঞেস করবে যে এই ওইদিকে কেড়ে, তখন তার এক ঝামেলা হবে, এজন্য খুব বেশি জোরে বলতে পারছিলেন না। ওনারা ডাক না শুনে আরো পেছন দিকে যান, যে হযরত ওইদিকে ছিল। কিছুটা পথ আসার পর ওনারা দেখেন হযরত আইলের পাশে বেহুশ হয়ে পড়ে আছে। তো অনেক ডাকাডাকি করার পর তার জ্ঞান ফেরে। এরপর তাড়াতাড়ি করে তাকে নিয়ে ওনারা গ্রামের ভিতরে চলে আসেন। আসার পর জিজ্ঞেস করছেন যে কিরে তোর কি হয়েছিল? তখন হযরত একটা ভয়ঙ্কর তথ্য দেয়। হযরত বলে যে হযরত পিছনে পিছনেই হেঁটে আসছিল তাদের, অর্থাৎ এই যে আবির ভাই আর ইমরান মামার। হঠাৎ করে হযরতের কাছে মনে হয় যে পেছন থেকে হযরতের কেউ নাম ধরে ডেকেছে। শুরুতে হযরত ভেবেছিল তার মনের ভুল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও যখন নাম ধরে ডাকে, এই হযরত, এই হযরত, আম খাবি না? একথা শুনেই যখনই হযরত পেছন দিকে তাকিয়েছেন, তখন তাকিয়ে দেখেন একটা ছোট্ট অবয়ব, সেই রাতে আম বাগানে যেই অবয়বটা দেখেছিল সেই অবয়বটা। তবে এবার এটা একটাই, অনেকগুলো না, সাদা আলখাল্লা টাইপের কিছু একটা পড়া। তবে ওই রাত্রে ওই অবয়বগুলো থেকে কোনো বিশ্রী দুর্গন্ধ আসেনি, তবে এবার আসছে মারাত্মক টাইপের বিশ্রী দুর্গন্ধ আসছে, যেটাতে তার দম আটকে আসার উপক্রম হয়েছে।
চোখগুলো তো লাল টকটকে। আর এই হজরতকে উদ্দেশ্য করে বলছে, কিরে হজরত, সেদিন তো তোকে কিছু করতে পারি নাই, কোত্থেকে গাছ থেকে ধপাস করে নামলো তোর বন্ধু, আমরা তো টেরও পাই নাই গাছে তোর বন্ধু আছে, তখন তো তোকে কিছু করি নাই। এখন তো তোর বন্ধুরা আগে চলে গেছে রে, তাকায় দেখ তোর বন্ধুরা আশেপাশে নাই, এখন তো তোকে পাইছি রে। তো এটা বলার পরই ওই অবয়বটা বিশ্রী ভাবে হেসে দেয়, আর তখনই হযরত ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো জ্ঞান ফিরলে দেখে যে এই ইমরান মামা আর আবির ভাই হযরতকে ডাকাডাকি করছে। এই ঘটনার পরপরই হযরতকে বাসায় নিয়ে আসা হয়। ওই রাত্রে আর এই বেগুনি পেঁয়াজ ও ভাজার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তো নিয়ে আসার পর এই ইমরান মামা আর আবির ভাই হযরতের বাবাকে বলেন যে, আঙ্কেল আমাদের তো ভুল হয়ে গেছে, এরকম একটা কাজ করতে গেছিলাম, হযরত তো এরকম একটা সমস্যায় পড়ছিল। তখন তো এই হযরতের বাবা খুব বকাঝকা করতেছে হযরতকে, অন্য দুইজনকে না করলেও হযরতকে খুব বকাবকি করতেছে যে, তোর সাহস হলো কেমনে, তুই আবার গেলি, মাত্র কয়েকদিন আগে এরকম একটা ঝামেলায় পড়লি। তো যাই হোক, কি আর করা, ওইরা তো ওভাবে চলে যায়, কোনো সমস্যা হয় না। পরদিন সেই হুজুর, যেই হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়েছিল, তাকে নিয়ে আসা হয়। তো উনি ঝাড়ফুঁক করে দেন, তবে হুজুর মানা করে দিয়েছিলেন যে রাতের বেলা হযরত একা একা যেন বাইরে না বের হয়, তাহলে ওই জিনটা যে পিছু নিয়েছে, সে দুইবার তো সুযোগ আসলে পেয়েছিল, কিন্তু বন্ধু বান্ধবদের কারণে আল্লাহর রহমতে সে বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু একা একা যদি আবার ওই জিনটা তাকে পেয়ে যায়, কারণ ওরা তাকে দেখে ফেলেছে, বিশেষ করে হযরত দেখে ফেলেছে, যার কারণে হযরতের প্রতি তাদের ক্ষোভ সৃষ্টি হয়েছে, এই জন্য হযরতকে শায়েস্তা করবে। তো দুইবার অ্যাটেম্প নেওয়ার পরও তো হয়নি, আবার নিতে পারে, এই জন্য হযরত যেন রাতের বেলা একা একা না বের হয়, এটাই পরামর্শ দিয়েছেন হযরত, সেটাই মেনে চলছেন। তো এটাই ছিল ঘটনা।